আসসালামু আলাইকুম। আজ ৩০শে জুন ২০২৬ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। তিস্তা প্রকল্প নিয়ে অনড় চীন, পাল্টা পদক্ষেপে ভারত। হরমুজ প্রণালীকে ঘিরে চূড়ান্ত খেলে দিল ইরান। ভারতের হাত কেটে ফেলতে চায় পাকিস্তান। এবার বিস্তারিত। বাংলাদেশের তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের প্রকাশ্য সমর্থন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বেইজিং স্পষ্ট জানিয়েছে, এই প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা দিতে তারা প্রস্তুত। একই সঙ্গে চীনের দাবি, এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটিকে সেই দৃষ্টিতে দেখা উচিত নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, তিস্তা নদীর ব্যবস্থাপনা বাংলাদেশের মানুষের কল্যাণের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। চীন এই উদ্যোগে যথাসাধ্য সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের সহযোগিতা পারস্পরিক উন্নয়ন এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে এগিয়ে যাচ্ছে। অর্থনীতি, বাণিজ্য, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানো হবে। চীনের এই বক্তব্য এমন সময় এলো যখন তিস্তা প্রকল্পকে ঘিরে ভারতের কৌশলগত মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী হওয়ায় তিস্তা অববাহিকার যে কোনো বড় অবকাঠামো প্রকল্পকে দিল্লি অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করে বলে কৌশলগত বিশ্লেষকদের অভিমত। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মতে, বিষয়টি শুধু নদী ব্যবস্থাপনা বা উন্নয়ন প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকল্পের অবস্থান, সংশ্লিষ্ট অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব এবং চীনের ক্রমবর্ধমান উপস্থিতির সম্ভাবনাও দিল্লির নজরে রয়েছে। তবে ভারত সরকার এ নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এর আগে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় তিস্তা প্রকল্পে ভারতের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছিল। বর্তমান সরকার প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতার পথে এগোনোর পর থেকেই বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের ধারাবাহিক অংশগ্রহণকে দিল্লি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া আরও এগিয়ে যায়। এরপর থেকেই তিস্তা প্রকল্পকে ঘিরে আঞ্চলিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ভারতের বিশ্লেষকদের মতে, বাংলাদেশ তার জাতীয় উন্নয়নের প্রয়োজন বিবেচনা করে আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণের অধিকার রাখে। একই সঙ্গে প্রতিবেশী অঞ্চলে যে কোনো বড় অবকাঠামো প্রকল্পের নিরাপত্তাগত দিক পর্যালোচনা করাও ভারতের স্বাভাবিক দায়িত্বের অংশ। এদিকে বেইজিং এর বক্তব্যে তৃতীয় পক্ষের প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে চীন স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতাকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবে দেখার সুযোগ নেই। দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় তিস্তা প্রকল্প এখন শুধু একটি নদী উন্নয়ন কর্মসূচি নয়, এটি বাংলাদেশ, ভারত এবং চীনের পারস্পরিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেও বিবেচিত হচ্ছে। ফলে প্রকল্পটির অগ্রগতি এবং এ নিয়ে তিন দেশের কূটনৈতিক অবস্থান আগামী দিনেও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহল। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে খামেনির দাফনে যোগ দিতে তেহরান যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন অনুষ্ঠানে অংশ নিতে স্পিকার হাফিজউদ্দিন আহমদকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বাংলাদেশের স্পিকার তেহরান যাবেন। তিনি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেবেন। খামেনিকে শেষ বিদায় জানাতে কয়েকদিনের আয়োজন করছে ইরান। এই আয়োজন শুরু হবে আগামী ৪ জুলাই। ওই দিন হবে তার প্রথম জানাজা। এরপর রাজধানীর উপকণ্ঠের কোম শহরে ৭ জুলাই হবে দ্বিতীয় নামাজে জানাজা। সবশেষ ৯ জুলাই আরেকবার নামাজে জানাজা শেষে তাকে দক্ষিণ পূর্বাঞ্চলের মাশহাদে দাফন করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ওই হামলার শুরুতেই পরিবারের অন্যান্য সদস্য সহ প্রাণ হারান ৮৬ বছর বয়সী আলী খামেনি। নিহত হওয়ার আগে তিনি দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে চট্টগ্রাম ৪ ফলে এই আসনে নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা। মঙ্গলবার এই আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলনে একথা বলেন অ্যাটর্নি জেনারেল। এর আগে ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম ৪ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না তিনি। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার এ রায় দেন। সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এলে নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্টের আদেশে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে। তবে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে লিভ টু আপিল করেন এই আসনের জামায়াতের ইসলামের প্রার্থী আনোয়ার সিদ্দিকী। জামায়াত প্রার্থীর করা লিভ টু আপিল মঞ্জুর করে গেল ৩ ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ। আদেশে বলা হয়েছে, যদি আসলাম চৌধুরী নির্বাচনের প্রার্থী হিসেবে সফল হন তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা বহাল রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেছেন, এক্ষেত্রে গণমাধ্যমকে আইন ও প্রচলিত রীতিনীতি মেনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সম্প্রতি একটি ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। গণমাধ্যমগুলো আইন ও রীতিনীতি মেনে দায়িত্বশীলভাবে বিষয়টি বিবেচনা করবে বলে আশা প্রকাশ করে সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ওই বছরের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেন। এরপর ২০২৫ সালের ১৭ নভেম্বর জাতীয় নিরাপত্তার স্বার্থে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার না করতে গণমাধ্যমকে নির্দেশ দেয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দুটি সফরই অত্যন্ত সফল হয়েছে। বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই সরকার পররাষ্ট্রনীতি পরিচালনা করবে এবং যে কোনো দেশের সঙ্গে সংযোগ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। চীনের সঙ্গে সম্ভাব্য কানেক্টিভিটি প্রকল্পগুলোর বাস্তবতা যাচাই করা হবে। ডাক্তার জাহিদুর রহমান বলেন, বর্ষার পানি সংরক্ষণের জন্য তিস্তা নদীতে আরও একটি ব্যারাজ নির্মাণের বিষয়টি বিবেচনায় রয়েছে। জনগণের স্বার্থকে সামনে রেখে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, চীনের এ ধরনের প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা রয়েছে এবং চীনের অর্থায়নে পরিকল্পনাটি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। টিসিবির কার্যক্রম প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি অব্যাহত রয়েছে। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি করতে সরকার কাজ করবে যাতে মানুষের খাদ্যপণ্য পেতে টিসিবির লাইনে দাঁড়ানোর প্রয়োজন না হয়। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশনের দুদকের উচিত আওয়ামী লীগ সরকারের সময়কার দুর্নীতির পাশাপাশি বর্তমান সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগও তদন্ত করা। দেশের বিভিন্ন স্থানে আরবি হরফ সংবলিত পতাকা টানানোর বিষয়েও সরকারের নজর রয়েছে বলে জানান ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে যাতে কোনো ভুল বার্তা না যায় সেজন্য বিষয়টি খতিয়ে দেখা হবে। জানাবো মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে মাইন অপারেশনের কাজ শুধুমাত্র ইরানই পরিচালনা করবে বলে স্পষ্ট জানিয়েছে তেহরান। দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী এই দায়িত্ব একমাত্র ইরানের এবং এ কাজে অন্য কোনো দেশকে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এই অবস্থান তুলে ধরেন গারিবাবাদি। তিনি বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনার বিষয়ে বিদ্যমান সমঝোতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এর আগে ম্যাক্রো জানিয়েছিলেন, আন্তর্জাতিক সমুদ্রপথ নিরাপদ রাখতে হরমুজ প্রণালীতে মাইন অপসারণে ফ্রান্স তাদের অংশীদার দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। তার এই বক্তব্যের পরই ইরান নিজেদের অবস্থান আরও স্পষ্ট করে তুলে ধরে।
রোববার ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় গরিবাবাদী ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রীর মধ্যে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে সমুদ্রপথের নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে গুরুত্ব পায়। এদিকে কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বৈঠকের খবরও নাকচ করেছে তেহরান। ইরান জানিয়েছে এ ধরনের কোনো কারিগরি বৈঠকের সময়সূচি এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি, তবে কাতারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার প্রশ্নে নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছে ইরান। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী স্পষ্ট করে জানিয়েছেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা নেই। ফলে এ ধরনের আলোচনা নিয়ে আন্তর্জাতিক মহলে যে জল্পনা তৈরি হয়েছিল তা আপাতত নাকচ করে দিয়েছে তেহরান। অধিকৃত গাজার পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন এলাকার প্রায় 100টি স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা তৈরি করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক ইসরায়েল হাউম। প্রতিবেদনে বলা হয়েছে, সেক্টর ফার্মস অ্যাসোসিয়েশন ও হাভাত ফোরাম যৌথভাবে এ পরিকল্পনা তৈরি করেছে। এর লক্ষ্য অধিকৃত পশ্চিম তীরের বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন আনা। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত একটি বাস্তবায়ন দিবস পশ্চিম তীরের প্রায় 100টি গুরুত্বপূর্ণ স্থানে বাহিনী মোতায়েন করা হবে। এসব স্থান অধিকাংশই এই এলাকাতে অবস্থিত। 1995 সালের অসলো 2 চুক্তি অনুযায়ী এরিয়া এ এর প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিকল্পনাটি ইতোমধ্যে ইসরায়েল সরকারের কয়েকজন মন্ত্রী এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে উপস্থাপন করা হয়েছে। এতে পশ্চিম তীরের প্রধান প্রধান ফিলিস্তিনি শহরও অন্তর্ভুক্ত রয়েছে। এ বিষয়ে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এর অধীন দেওয়াল ও বসতি স্থাপন বিরোধী কমিটির প্রধান মুয়াইয়াদ শাবান বলেন, এই পরিকল্পনা অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে একীভূত করার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে। তার মতে, এটি কেবল অবৈধ ইসরায়েলি সেটেলারদের বিচ্ছিন্ন কোনো উদ্যোগ নয়, বরং ডানপন্থী ইসরায়েলি সরকারগুলোর দীর্ঘদিনের নীতিরই অংশ। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রায় প্রতিদিনই পশ্চিম তীরের বিভিন্ন শহর ও জনপদে অভিযান চালিয়ে আসছে। এসব অভিযানে গ্রেপ্তার, ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ এবং বাড়িঘরে তল্লাশি চালানো হচ্ছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও সেটেলারদের হামলায় 1173 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 12,666 জন এবং গ্রেপ্তার হয়েছেন প্রায় 23,000 ফিলিস্তিনি। সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ফের ভারতের উপর চড়াও হয়েছে পাকিস্তান। ভারতের উদ্দেশ্যে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক হুমকি দিয়ে বলেছেন, পাকিস্তান অভিমুখে আসা পানি যারা আটকে দেবে তাদের হাত কেটে ফেলা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ উস্কানিমূলক মন্তব্য করেন। 2025 সালে কাশ্মীরের পাহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়। সেই প্রেক্ষাপটেই এই উত্তপ্ত বাক্য বিনিময়। একটি সংবাদ সম্মেলনে মুসাদ্দিক মালিক অভিযোগ করেন, প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী পানি প্রবাহ নিয়ন্ত্রণের যে ঘোষণা দিয়েছেন তা পাকিস্তানের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় হুমকি। তার দাবি, পাকিস্তানের জনসংখ্যার 40 থেকে 50% কৃষি নির্ভর। এ সময় তিনি কঠোর ভাষায় বলেন, আমরা আগে থেকেই ঘোষণা করেছি যারা আমাদের পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করার চেষ্টা করবে তাদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। আমরা প্রমাণ করে দিয়েছি যে কেউ যদি আমাদের পানির উপর হাত দেওয়ার চেষ্টা করে তবে সেই হাত আমরা কেটে ফেলব। বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ টেনে তিনি দাবি করেন, চুক্তি না থাকলেও আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী পানি প্রবাহ বজায় থাকে। তিনি প্রশ্ন তোলেন, উজান থেকে কি নিচের দেশের পানি প্রবাহ বন্ধ করে দেয়াটা ন্যায়সঙ্গত? মন্ত্রী জানান, IWT একটি বৈধ চুক্তি এবং এর বিচার আন্তর্জাতিক পর্যায়ে হওয়া উচিত। একই সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, সিন্ধু পানি চুক্তি আইনত বাধ্যতামূলক। কোনো একক পক্ষ চাইলেই এটি বাতিল, স্থগিত বা সংশোধন করতে পারে না। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির স্পষ্ট করেছেন যে পানি আমাদের জীবন রেখা এবং রেড লাইন। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী CR পাতিল এক সাক্ষাৎকারে বলেছিলেন, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে ভারত তার প্রাপ্য পানির পূর্ণ ব্যবহার নিশ্চিত করবে এবং এক ফোঁটা পানিও পাকিস্তানের দিকে যেতে দেয়া হবে না।
গত বছর পাহালগামে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত চুক্তিটি স্থগিত রেখেছে। ভারতের সাফ কথা, যতক্ষণ পর্যন্ত পাকিস্তান রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিচ্ছে, ততক্ষণ এই চুক্তি স্থগিত থাকবে। উল্লেখ্য, 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়, যা এতদিন উভয় দেশের মধ্যে পানি বন্টন ও ব্যবহারের প্রধান ভিত্তি হিসেবে কাজ করছিল। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। জাতীয় পরিচয়পত্র আমাদের নিত্যদিনের কর্মকাণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় জাতীয় পরিচয়পত্র হারিয়ে যেতে পারে, আবার অপ্রাপ্তবয়স্ক থেকে যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে কেউ, তখন তার জাতীয় পরিচয়পত্র দরকার হতে পারে। জাতীয় পরিচয়পত্র নিয়ে অনেক ধরনের সমস্যার মধ্যেও পড়তে পারেন তথ্যের কারণে। এই সমস্ত সমস্যা, অভিযোগ বা প্রয়োজনীয়তা আপনি 105-এ জানাতে পারেন। এটা 2015 সাল থেকে চালু হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক চালু হওয়া 105 নম্বরে যে কোনো মোবাইল ফোন থেকে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাওয়া, যে কোনো অভিযোগ দেওয়া অথবা যে কোনো প্রত্যাশার কথা ব্যক্ত করা যাবে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।